বুঝলে নিশিকান্ত, দাদা, নদীপথে ভ্রমণের মজাই আলাদা। এখানে কোনো যানজট নেই, ঝাঁকুনি নেই, নেই কোনো শব্দ দূষণ। মাঝিরা তালে তালে নৌকা বেয়ে চলেছে। নদীর দুই পাড়ে সারি সারি বাড়ি, বাড়িগুলোতে মিটমিট করে আলো জ্বলছে। ঢেউয়ের কুলকুল শব্দ বেশ ভালোই লাগছে। পূর্ণিমার রাতে নদীর জলে চাঁদের আলো ঝিকমিক করছে। চাঁদের সাথে আলোর লুকোচুরি, বাহ, চমৎকার। আর জেলেরা জাল দিয়ে মাছ ধরছে, মাছগুলো কেমন চিকচিক করছে। অপরূপ দৃশ্য, মন ভরে যায়। সত্যি অপূর্ব, অপূর্ব। নিশিকান্ত, দাদা, সুদৃষ্টিতে দেখলে সবকিছু অপরূপ সুন্দর দেখায়, আর খারাপ দৃষ্টিতে দেখলে সবকিছু অসুন্দর মনে হয়। স্রষ্টার সৃষ্টির মাঝে তার সম্ভাবনা খুঁজতে হবে। তুমি ঠিকই বলেছ দাদা। দাদা, হ্যাঁ? আমাদের ঘাটে পৌঁছাতে এখনো বেশ দেরি। একটা গান হলে বন্ধ হতো না? এই রাতে আবার গান শুনতে চাও নিশিকান্ত? গান না শুনলে নদী ভ্রমণের আনন্দে যে বৃথা হবে দাদা। হ্যাঁ, তা যা বলেছ নিশিকান্ত। হ্যাঁ, তাহলে শোনো। ওরে ওরে আমার জীবন নবী নাইয়া রে, কবে আমার তীরে ভিড়াবে না ধীরে ধীরে বাইয়া রে, ওরে আমার জীবন নদী নাইয়া রে। বের হয়েছি সেই যে ভোরে ধরণীর দুলে, খেলা করে বেলা গেল দয়াল তোমারে ভুলে। এখন দিনের শেষে নদীর কূলে রয়েছি দাঁড়াইয়া রে, ওরে আমার জীবন নদী নাইয়া রে। বাড়ির কাছে এসে গেছে দাদা। ও, তাই নাকি? হ্যাঁ দাদা। এ মাঝি ভাই, আগে বাবু, ঘাটে নৌকা ভিড়াও। দাদা, আ? আমি তাহলে এখন আসি। একটু বসে যাবে না নিশিকান্ত? না দাদা, এমনিতেই অনেক রাত হয়েছে। বউ হয়তো দরজাই খুলবে না। সারা রাত বাইরে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে। নিশিকান্ত, দাদা, বেশিরভাগ কবি সাহিত্যিকদের এই অবস্থাই হয়। আমাদের কেউ বুঝতে চায় না, মন বোঝার চেষ্টাও করে না। অবশ্য তোমার বিষয়টা আলাদা দাদা। এক্ষেত্রে তুমি খুবই ভাগ্যবান। বেনাপানি বৌদির মৃত্যুর পর প্রমোদা বৌদিকে বিয়ে করে ঘরে আনলে। বুলবুলিকে যেমন বসতেই দেয়নি সে তার সৎ মা, তেমনি তোমাকেও উৎসাহ জুগিয়ে চলেছে। তুমি ঠিকই বলেছ ভাই। প্রমোদা না থাকলে আমি হয়তো এ পর্যন্ত আসতেই পারতাম না। কথায় কথায় অনেক রাত করে ফেললাম দাদা। আসি দাদা, কাল আসরে দেখা হবে। হ্যাঁ, হবে। তবে সাবধানে যেও নিশিকান্ত। ঠিক আছে দাদা। একটু দেরি হয়ে গেল। না ঘুমিয়ে এখনো জেগে আছো প্রমোদা? নাও, এই খেলনা আর এই খাবারগুলো রাখো। সবে তো রাত 3টে বাজে। ভোর হতে এখনো 2-3 ঘন্টা বাকি আছে। কতবার বলেছি আমার জন্য রাত জেগে বসে থাকবে না। বুলবুলি, কাজল, বাদল ওরা কি ঘুমিয়েছে? বাবা বাবা করে একটু আগে ঘুমিয়েছে। কি করব বলো, গান শুরু করলে শেষ হতে চায় না। একের পর এক গানের অনুরোধ আসতেই থাকে। তারা যে ছাড়তে চায় না প্রমোদা। আমি কি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি? এই নাও জল, হাত মুখ ধুয়ে এসো, খেতে বসবে।
গান বাজনার জন্য সংসারই ঠিকমতো দেখতে পাচ্ছি না। আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি গান করো, সংসার আমি দেখব। তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক। যশোরের ডুমদি গ্রামের বিজয় বৈরাগীকে এক নামে বাংলার মানুষ চিনুক জানুক। আমি নামের জন্য গান করি না প্রমোদা, আমি গান করি ভালো লাগা থেকে। উঠলে যে আর খাবে না? আসর শেষে খেয়েছিলাম, চলো ঘুমাবে। হ্যাঁ চলো। দাদা, বলো নিশিকান্ত। শুনছো? কে যেন সুমধুর সুরে বাঁশি বাজাচ্ছে। আমাদের লাল মিয়া ছাড়া কে এত সুন্দর করে বাঁশি বাজাতে পারে বলো? সত্যি দাদা, লাল মিয়া যেমন বাঁশি বাজায় তেমনি ছবি আঁকে। তার আঁকা ছবি দেখলে মন জুড়িয়ে যায়। দিনে ছবি আঁকে আর রাত্রে চিত্রা নদীর পাড়ে বসে বাঁশি বাজায়। বিধাতা না জানি তাকে কত গুণ দিয়েছেন। মাঝি, ওই ঘাটে নৌকা বেড়াও। লাল মিয়ার বাঁশির সুর শুনলে তুমি জানি কেমন উদাস হয়ে যাও দাদা। সত্যি, তার বাঁশির সুর আমার হৃদয়ে হরণ করে। জানো নিশিকান্ত, দাদা, এস.এম. সুলতান মানে আমাদের লাল মিয়া আমার গান শোনার জন্য এতটা পথ পাড়ি দিয়ে আমার বাড়িতে যেত। এখন তার ব্যস্ততা বেড়েছে, ছবি এঁকে অনেক সুনাম কুড়িয়েছে, দেশের মানুষ তাকে আর চেনে। প্রচেষ্টা থাকলে একদিন না একদিন মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারে। তোমাকে যেমন দেশ বিদেশের মানুষ চেনে। সবই ঈশ্বরের কৃপা। তিনি না চাইলে কারোর পক্ষে এক পাও সামনে এগোনো সম্ভব নয়। তিনি আমাদের দিয়ে কর্ম করান আর আমরা করি। দাদা, হ্যাঁ, নৌকা ঘাটে ভিড়েছে, নামতে হবে। আমি নৌকাটা টেনে ধরছি, তুমি আস্তে আস্তে নেমে পড়ো। আচ্ছা। প্রণাম দাদা। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, দীর্ঘজীবী হও। দাদা, আপনারা এত রাতে এখানে? নদীপথেই পাশের গ্রামে যাচ্ছিলাম, তাই তোমার বাঁশির সুর শুনতে পেয়ে তোমার সাথে দেখা করতে এলাম। ভালো করেছেন, বেশ ভালো করেছেন। চারিদিকে ময়লা মাটি, কোথায় যে আপনাদের একটু বসতে দিই। আমরাও তো কাদামাটির মানুষ। তোমার দিনকাল কেমন যাচ্ছে লাল? আপনাদের আশীর্বাদও ভালো দাদা। দিনে রং তুলির মাঝে ডুবে থাকি, সন্ধ্যা হলে নদীর তীরে বসে বাঁশি বাজাই। তোমার প্রতিটি কাজই নিখুঁত। চিত্রাঙ্কন আর বাঁশি বাজানো দুটোই সিদ্ধহস্ত তুমি। সবই আপনাদের আশীর্বাদ দাদা। তোমার মধ্যে আগুন আছে লাল, তুমি চালিয়ে যাও। দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্ব তোমাকে চিনবে। দেশের মানুষের ভালোবাসা আর দোয়া থাকলে আমি পারবো দাদা। দাদা, দেরি হয়ে যাচ্ছে, এতক্ষণে আসরের শ্রোতারা অপেক্ষা করছে। অন্যদিন এসে তোমার ছবি আঁকা দেখব আর বাঁশি বাজানো শুনবো। আজ তাহলে উঠি লাল মিয়া। আজ্ঞে দাদা, আপনার যা মর্জি। প্রমোদা, হ্যাঁ, দেখো তো বন্ধনাটা কেমন লেখা হলো। তুমি পড়ো, আমি শুনছি। না না, তুমিই পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি। চিরসুন্দর এসো বন্দন মন্দিরে, প্রেমালোক জ্বালিয়া মম প্রীতি ভক্তি প্রেম অর্ঘ্য আজি দিব পদে ঢালিয়া। পুরুষ প্রকৃতি তুমি এক ঈশ্বর, শাশ্বত অব্যয় তুমি অবিনশ্বর। তুমি ব্রহ্মা বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি কালী কালিয়া। অঙ্গেতে লেগেছে চলবার ধুলি, জীবনের দিবসে ঘনায় যে গোধূলি। পাগল বিজয়ের অন্তরের অন্তরায়গুলি, দেহ প্রভু খুলিয়া। অপূর্ব অপূর্ব বন্দনা হয়েছে। আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি কিভাবে এত সুন্দর সুন্দর কথা লিখছো বলো তো? সব ঈশ্বরের দান, তার করুণা ছাড়া কেউ কিছু করতে পারে না প্রমোদা। কালিমাকে নিয়ে রামপ্রসাদের সেই গানটি শোনোনি? সকলই তোমার ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তোমার সাথে কথায় পারবো না। জানো প্রমোদা, ঈশ্বরের লীলা বোঝা ভার, কখন যে কাকে দিয়ে কোন কাজ করান তা তিনিই জানেন। এই দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা সবাই দুদিনের অতিথি, তার ইচ্ছে বোঝার সাধ্য আমাদের কারণেই।
কি হলো? এখন আবার কোথায় চললে? বড়দিয়ায় আজ গানের আসর বসবে, ওখানে যেতে হবে। কখন ফিরবে? ফিরতে রাত হবে। গানের আসরে যাওয়ার আগে লাল মিয়ার সাথে একটু দেখা করে যাব। ছেলেটার আঁকা ছবি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? হরি হরি। দুগ্গা দুগ্গা। বিজয়দা, হ্যাঁ। এই যে ছবিটি দেখছেন, হুম হুম হুম। এটা 1975 সালে এঁকেছিলাম। ও আচ্ছা, এর নাম দিয়েছি গাতাই কৃষক। বাহ, চমৎকার হয়েছে। আর এই ছবিটা, হুম। এটার নাম দিয়েছি প্রথম বৃক্ষরোপণ, ও, 1976 সালে আঁকা। তোমার আঁকা ছবিগুলো যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। দেখি দেখি ওই ছবিটা। হ্যাঁ, এই ছবিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা। এই ছবিটার নাম দিয়েছি চর দখল। ধন্য তুমি শিল্পী, তোমার তুলির ছোঁয়ায় সাধারণ বিষয় অসাধারণ হয়ে ওঠে, দেখলে মন ছুঁয়ে যায়। শিশুদের অঙ্কন শিক্ষার জন্য নড়াইলে শিশু স্বর্গ এবং যশোরে চারুপীঠ নামে আর্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি দাদা। তোমার সৃজনশীল কাজের জন্য সত্যি আমরা গর্বিত। তুমি লন্ডনে পাবলো পিকাসো, জন ব্রাক ও জন মার্টিনের মতো বিশ্ববিখ্যাত চিত্রকরদের সাথে যৌথ চিত্র প্রদর্শনী করেছো। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব লাল। এই আশীর্বাদ করুন দাদা, আমি যেন আপনাদের সম্মান রাখতে পারি। তোমার জন্য আমার আশীর্বাদ থাকলো চিরন্তন। লাল মিয়া, তুমি আমাদের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে, এই আশাই রাখি। শুনুন চক্রবর্তী মহাশয়, আপনি একজন সমাজপতি, সমাজের মানুষ আপনার কথা শোনে, তাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আপনাকে এখানে ডেকেছি। বলুন সরকার মশাই, কি এমন কথা? ওই বিজয় আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে, ওকে একটা শিক্ষা দেয়া দরকার। আপনি ঠিকই বলেছেন। দুদিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন ভাবতে শুরু করেছে, ওটাকে চরম শিক্ষা দেওয়া দরকার। ওর এত বড় সাহস, আমার অন্নে প্রতিপালিত হয়ে আমার বিরুদ্ধে দাঁড়ায়। আমারই দলের ছেলেদের ভাগিয়ে তার দলে টেনে নিচ্ছে। নগেন মাস্টার, সদানন্দ মল্লিক, ধীরেন রায় আর মতিবাবুকে ফুসলিয়ে নিয়ে গেছে। কালকের পুচকে ছেলে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। বড় গায়ক হবে। ব্যাপারটা নিয়ে আমিও যে ভাবিনি তা নয় সরকার মশাই। এখন কি করতে চান তাই বলুন। ওকে এমন শিক্ষা দিতে চাই যাতে আমাদের সাথে আর দ্বন্দ্বে জড়াতে না পারে। আপনি বলুন কি করতে হবে। ওকে বয়কট করতে হবে, তার বিপরীতে কেউ যেন গান না করে। এ ব্যাপারে আপনার সহযোগিতা প্রয়োজন চক্রবর্তী মশাই। বড্ড বেড়ে গেছে বিজয়, এবার নিশ্চয়ই ও শিক্ষা পাবে। দুই চারটে আসর জমিয়ে নিজেকে হনু ভাবতে শুরু করেছে। হাতের কাছে পাই, এক হাত দেখিয়ে দেব। বাড়ির কাজের ছেলে হয়ে মুনিবের সাথে টিক্কা দেওয়ার স্পর্ধা দেখানোর ফল এবার ভালো করে বুঝিয়ে দেব। সত্যি বিজয় এবার জব্দ হবে। আমি সব কবিয়ালদেরকে ডেকে বলে দেব। আপনি কিচ্ছুই ভাববেন না রাজনবাবু। তাহলে আমি এখন উঠি সরকার মহাশয়। আরে আরে, উঠি মানে? কিছু মুখে না দিয়ে কি যাওয়া যায় চক্রবর্তী মশাই? এই পদ্ম, আগে কাকা বাবু। চক্রবর্তী মহাশয়কে জল খাবার দে। দিচ্ছি কাকা বাবু। গুরুদেব। হ্যাঁ, তোমার সব কথাই তো শুনলাম বিজয়। রাজেন সরকার তোমার উপরে খেপেছেন। তোমার সাথে কেউ যেন গান না করে তার জন্য সবার উপরে চাপ দিচ্ছেন। আমি এখন কি করব গুরুদেব? কি করা যায় তাই তো ভাবছি। তোমার গলা ভালো, গায়কী ভালো, তুমি অতি সহজে মানুষের মন জয় করতে পারছো। বায়নাপাতিও ভালো হচ্ছে, তাই দেখে অনেকে তোমার আর দলে যোগ দিচ্ছে। এতে তোমার তো কোনো দোষ দেখি না। তারপরেও আপনার মতো রাজেন দাদাও আমার গুরু, আর গুরুর মনে দুঃখ দিয়ে গান করতে চাই না। আমি গান ছেড়ে দেব, গান ছেড়ে দেব গুরুদেব। বিজয়, রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে তার ফল শুভ হয় না। তোমার মতন একজন প্রতিভাবান আমাদের দরকার।
আমি দেখতে পাচ্ছি সারা বাংলায় তোমার নাম যশ ছড়িয়ে পড়ছে। একটা সম্ভাবনাকে তো আর গলা টিপে হত্যা করা যায় না। আমি রাজনের সাথে দেখা করতে যাব, তুমিও আমার সাথে যাবে। গুরুদেব, আমি হ্যাঁ, কোনো ভয় নেই তোমার। রাজেন আমার ভাগ্নে, ওকে তো আমি চিনি বাবা। তুমি অনেক পথ এসেছো, খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, তারপর কাল ওখানে যাব। আচ্ছা গুরুদেব। রাজেন, মামা, কেমন আছো? আর ভালো থাকা মামা। কেন, শরীর খারাপ হয়েছে নাকি ভাগ্নে? না, শরীর খারাপ না। তবে মামা, এই গান বাজনা মনে হয় ছেড়েই দিতে হবে। হঠাৎ এ সিদ্ধান্ত কেন? বিজয় যা শুরু করেছে তাতে দলটাই টিকানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা পরিষ্কার করে বলো তো ভাগ্নে। আমার দলের ছেলেরা সব বিজয়ের দলে চলে যাচ্ছে। এতে বিজয়ের দোষ কোথায়? ও আমার দলের ছেলেদের ভাগিয়ে নিয়ে যাচ্ছে, আর তার কোনো দোষ নেই বলতে চাও মামা? যারা বিজয়ের দলে যোগ দিচ্ছে তাদের কাছে কি তুমি শুনেছো যে তারা নিজের ইচ্ছাই যাচ্ছে, না বিজয় জোর করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, না না মামা, তা শুনিনি। তবে তবে কি আবার? শোনো রাজেন, গান তো অনেকই করলাম, হার কত। বিজয় তোমার আমার দুজনেরই শিষ্য। সে ভালো গান করলে আমাদেরই তো শোনাও। গুরুকে প্রণাম না করে শিষ্য কখনো আসরে গান করে? না, তা অবশ্য করে না। বিজয়কে নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের মুখ সে উজ্জ্বল করছে, তাকে তো আমাদের আশীর্বাদ করা উচিত। তাহলে আমি কি ভুল করে ফেললাম মামা? ভুল কি ঠিক বিচার পরে করা যাবে, আগে বিজয়কে ডেকে আনি, তারপর। কোথায় সে হতচ্ছাড়া? তোমার ভয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আমি ডেকে আনছি। দাদা, দাদা আমাকে মাফ করে দিন। আরে পা ছাড়, পা ছাড়। তোর স্থান আমার পায় না, আমার বুকে। আয় আয়, আমার বুকে আয়। সত্যি আমি ভুল বুঝে তোর প্রতি অন্যায় করতে যাচ্ছিলাম, না বুঝে তোকে বেশ কটু কথাও বলেছি। দাদা, কিছু মনে করিস নে ভাই। হ্যাঁ, আপনারা আমার গুরুজন। আমার ভুল হলে আপনারাই তো সেটা শুধরে দেবেন। আজ থেকে তুই অবাধে গান করবি। যারা তোর দলে যেতে চায় তাদের নিয়েই তুই গান করবি। দাদা, মামা, সত্যি আমরা একজন গুণী শিষ্য পেয়েছি। অবশ্যই। বিজয়, দাদা, তোর মাঝে আমরা বেঁচে থাকবো রে। এগিয়ে যা ভাই, এগিয়ে যা। দাদা, আপনাদের আশীর্বাদ আমাকে পথ চলতে সাহায্য করবে। রাজেন, এবার আমাদের যেতে হবে বাবা। অনেকদিন পর ভাগ্নে বাড়ি এলে, না খেয়েই চলে যাবে? তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। নিশিকান্ত, দাদা, সব কিছুর মাঝে ঈশ্বরের ছোঁয়া থাকতে হবে, তার প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি যে ভালোবাসার কথা বলছি তা স্রষ্টাকে নিয়ে। জীবকে ভালোবাসতে পারলে ঈশ্বরকে ভালোবাসা যায়। ঈশ্বর এবং জীবের মধ্যে একটা যোগসূত্র আছে। ঈশ্বরকে ভালো না বাসলে মানব জন্মের সার্থকতা কোথায়? ঈশ্বরকে ভালোবাসতে হলে কি করতে হবে দাদা? তাকে আত্মার আত্মীয় করতে হবে। শিশু না কাঁদলে যেমন মায়ের দুধ দেয় না, তেমন ঈশ্বরকে পরম ভক্তি সহকারে না ডাকলে ভক্তের ডাকে সে সাড়া দেয় না। তাকে পেতে হলে তার প্রেমে পড়তে হবে, ইন্দ্রিয় সমূহকে জয় করতে হবে, লোভ কামনা বাসনা পরিত্যাগ করে ধর্মের প্রতি মনোনিবেশ করতে হবে, ভক্তি সহকারে তাকে ডাকতে হবে, হৃদয়ে স্থান দিতে হবে। ভক্তি ছাড়া কি তার সাথে প্রেম হয় রে পাগল? দাদা, নিশিকান্ত, দাদা, সবুজ বৃক্ষরাজের দিকে লক্ষ্য করেছ? হ্যাঁ দাদা, করেছি। কি বুঝলে? আমি কিছুই বুঝিনি দাদা। কিছুই বোঝনি, তাই না? না দাদা। সবুজ পাতাগুলো কিছুদিন পর শ্রীহীন ও বিবর্ণ হয়ে যায়, এর নাম রূপান্তর। তার কিছুদিন পর পাতাগুলো ঝরে যায়, এর নাম স্থানান্তর। ও যে অবস্থানে ছিল সে অবস্থানে আর নেই,
একে বলে অবস্থান অন্তর, কিন্তু অবস্থান থেকে যায়। এ পৃথিবীতে মানবাত্মা তো দূরের কথা, একটা তৃণ ধ্বংস হয় না, তাহলে রূপান্তর হয়, স্থানান্তর হয় এবং অবস্থানান্তর হয়। আমরা যদি পরম স্রষ্টার উদ্দেশ্যে এক ফোঁটা অশ্রু নিবেদন করি কিংবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি, তাও অসীম আকাশে ভাসতে ভাসতে একদিন তার পদপদ্ম স্পর্শ করবেই করবে। দাদা, এখন উঠি দাদা, কাল আবার বাগেরহাটে গান গাইতে যেতে হবে। হ্যাঁ, যাও, সময় মতো চলে এসো কিন্তু। ঠিক আছে দাদা। সুধা, সুধা, বাবু, বিজয় আর নিশিকান্তকে তামার গ্লাসে জল দিস, কলার পাতায় খেতে দিস। আজ্ঞে বাবু। ওদের বলে দিস খাবার পর যার যার এঁটো পাতা সে যেন ফেলে দেয়। আচ্ছা, বলে দেব। আমরা আপনার কথা শুনেছি আশুতোষ বাবু। কোন কথা শুনেছ বিজয়? তামার গ্লাস আর কলার পাতায় খাবার বিষয়। ওহো, এই কথা। কিন্তু কেন পণ্ডিত মশাই? বিষয়টা খোলসা করেই বলি। তোমরা হলে নমশূদ্র, সমাজের নিচু জাত। কাঁসার বাসনপত্রে খেলে সুত লাগবে যে। বাসনপত্রে সুত লাগবে? হ্যাঁ, সুত লাগবে। তাহলে তো আপনার এখানে আর অন্য জল গ্রহণ করা চলে না পণ্ডিত মশাই। চলো চলো নিশিকান্ত। চলুন দাদা। না খেয়েই চলে যাবে? যার মনে এত কালি, হীন যার হৃদয়, তার বাড়িতে অন্য জল গ্রহণ করা অসম্ভব। বিজয়, আবাল্য কুসংস্কার যার জীবন সাহিত্য, কৌণবৃত্তি ঘোচে না তার সহস্র পাণ্ডিত্যে। বিজয়, চলো নিশিকান্ত। চলুন দাদা। এখানে আর গান করবো না। তোমরা চলে গেলে কে গান করবে বিজয়? আপনার সমাজের যারা উচ্চবিত্ত আছে তাদের নিয়ে গান করাবেন আশুতোষ বাবু। তুমি আমায় লজ্জা দিও না বিজয়, সত্যি আমার ভুল হয়ে গেছে। তুমি তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমার বাড়িতে অন্ন গ্রহণ না করে গেলে সত্যি আমি অপরাধী হব। আর যদি তোমরা গান না গেয়ে চলে যাও, তাহলে আমার সামাজিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো? আপনাদের মতো জ্ঞান পাপীদের শাস্তি হওয়া দরকার। তোমার হাত দুটো ধরছি বাবা, হ্যাঁ এমন করো না। গান না গেয়ে চলে গেলে লোকে আমাকে সিসি করবে। এতগুলো লোককে কি জবাব দেব তাই বলো বাবা। কি জবাব দেবেন সেটা আপনি বুঝবেন, আমাকে যেতে দিন। যেও না বিজয়, যেও না। এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, আপনি হাত ছাড়ুন। তুমি আজ আমায় বড় লজ্জার হাত থেকে বাঁচালে। সুধা, সুধা, কোথায় গেলি হতচ্ছাড়ি? শোন, বিজয় আর নিশিকান্তকে কাঁসার বাসনপত্রে খেতে দে। তা বলো বিজয়, তোমার সংবাদ কি? সংবাদ ভালো। আপনি কেমন আছেন দাদা? বেশ ভালো আছি। বিজয়, বলুন দাদা। তোমার সুখ্যাতি তো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তোমার গুণগানে এলাকার মানুষ পঞ্চমুখ। আপনি বাড়িয়ে বলছেন জসিম দাদা। কবর কবিতা পত্রিকায় প্রকাশের পর আপনার নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কি লেখাই না লিখেছেন আপনি, মানুষের চোখে একেবারে জল এনে দিলেন। তুমি পড়েছো বিজয়? পড়েছি মানে, আমি তো চোখের জল ধরে রাখতে পারিনি। বুকের মাঝে কেমন যেন শূন্যতা সৃষ্টি হলো। সত্যি দাদা, আপনি অপূর্ব কবিতা সৃষ্টি করেছেন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুনয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছুনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। তুমি দেখছি পুরো কবিতাই মুখস্থ করেছো বিজয়। মুখস্থ কি বলছেন জসিম দাদা, আপনার কবিতা নিয়ে রীতিমতো আসর বসেছিল। এতগুলো মানুষকে কবরে শুয়ে দিলেন দাদা, সত্যি অসাধারণ। ধন্য কবি, ধন্য। জানো বিজয়, আমি যখন এই কবিতাটি লিখেছি তখন বারবার কলম থেমে গেছে। কতবার যে চোখের পানি গড়িয়ে খাতার উপর পড়েছে। এতজনের মৃত্যু
সত্যি আমাকে পীড়া দিয়েছে। হ্যাঁ, মন থেকে কাজ করলে এমনিই হয়। এগিয়ে যান দাদা, এগিয়ে যান। আমার মন বলছে আপনি একদিন বাংলার মুখ উজ্জ্বল করবেন। খোদা সহায় থাকলে সবই সম্ভব বিজয়। ও, ভালো কথা। হ্যাঁ বলুন। আগামী মাসে খুলনায় যাচ্ছি, তোমার গান শুনতে চাই। হ্যাঁ, আপনি গান শুনবেন সে তো ভালো কথা। দাদা, হাত তাহলে উঠি। উঠবে? মাঝে মাঝে এসো, তুমি এলে খুব ভালো লাগে। আপনার মতো মানুষকে সঙ্গ দিতে পারলে আমি কৃতার্থ হই। তাহলে আজ আসি দাদা। একটু বসো, দুজনে 2 কাপ চা খাই। আরে জসিম দাদা যে, কি সৌভাগ্য আমার। সৌভাগ্য কি আমারও কি কম বিজয়? তোমার কবি গান শোনার জন্যে কলকাতা থেকে চলে এলাম। এই তা বেশ করেছেন। হ্যাঁ বসুন দাদা, বসুন। পাবলায় আজ কবি গানের আসর বসবে, ওখানে আমি আর নিশিকান্ত গাইব। তোমার গান হবে সেজন্যই তো ছুটে এলাম। তা নিশিকান্ত, আজ লড়াই বেশ জমে উঠবে নিশ্চয়ই। আপনাদের আশীর্বাদ দাদা। বিজয় কি লিখতে বসলে নাকি? হ্যাঁ দাদা, খুলনায় আপনার আগমন উপলক্ষে 2 লাইন কবিতা লিখলাম। শুনুন কি লিখেছি। কালের টানে চলে মানুষ জোয়ার ভাটা ধরে, আবার দেখা হলো বন্ধু 30 বছর পরে। চমৎকার। দেখি নোট খাতা আর কলমটা। হ্যাঁ, নিন নিন নিন। চোখের দেখা নয় তো, এ যে আত্মার দেখা। তোমার আমার মধ্যে বন্ধু বিরাট স্রোতস্বতা। বাহ, এই তো কবির লড়াই শুরু হয়ে গেছে। জসিম দাদা, লড়াই শুরু হয়ে গেছে। নিশি দাদা, একে লড়াই বলছো কেন? মিত্রতা, এ তো মিত্রতা, দুজনের সাথে কোলাকুলি। আপনি ঠিকই বলেছেন দাদা। হ্যাঁ হ্যাঁ, মিত্রতা। গানের আসর শুরু হতে এখনো তো বেশ দেরি আছে। তুমি একটা গান শোনাও বিজয়। শুনবেন? তাহলে শুনুন। নকশি কাঁথা মাঠের সাজুর ব্যথায় আজ কান্দি রূপাই মিয়া বাঁশের বাসি। তাদের আশার বাসা ভেঙে গেল রে, তবু যায়নি ভালোবাসা রে বাসি। সাজুর ব্যথায় আজরে কাঁদে রূপাই মিয়া বাঁশের বাসি। নকশি কথা মাঠের সাজুর ব্যথায় আজরে কাঁদে রূপাই মিয়ার বাঁশের বাসি। সাবাস সাবাস বিজয়, তুমি তো মাত করে দিলে ভাইয়া। যে কাজ আমি পারিনি সেই কাজ তুমি করে দেখিয়ে দিলে। সাবাস সাবাস। গানটা আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি দাদা। শুধু আমার খুশির কথা বলছো কি হে? আরে সারা বাংলা তোমার এই গান স্মরণ রাখবে। মুখে মুখে উচ্চারিত হবে গানটা। সত্যি তুমি ধন্য বিজয়, ধন্য। অতি সত্বর কলকাতায় তোমার গানের আসর বসানোর ব্যবস্থা করছি। তোমার মতো একজন গুণী শিল্পীকে শুধু যশোর, খুলনা, ফরিদপুর নয়, সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলব। দাদা, সুপ্রিয় শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, সবাইকে জানাই শুভেচ্ছা। কলকাতার এই অ্যালবার্ট হলে আপনাদের সবাইকে সুস্বাগত। যশোরের সুগায়ক, কবি, গীতিকার কবিয়াল বিজয় সরকার
গান শোনানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত আছেন কবি কাজী নজরুল ইসলাম দুখুমিয়া, কবি গোলাম মোস্তফা, শিল্পী আব্বাস উদ্দিন, কবিয়াল নিশিকান্ত সরকার, কবিয়াল রাজেন্দ্র সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন প্রমুখ। আর বিলম্ব নয়, আসুন আমরা বিজয় সরকারের কণ্ঠে গান শুনি। তিনি গাইবেন তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, এই গানটি। সুপ্রিয় শ্রোতা, আমি বড় কোনো গায়ক বা শিল্পী নই। পল্লীর মাঠে ঘাটে গাওয়া আমার অভ্যাস। কলকাতার এই অ্যালবার্ট হলে গান গাওয়ার যোগ্যতা আমার নেই। ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরেও চেষ্টা করব। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠা মোবাইল, ফুলবনে ফুলকেরি আলপনায় আলপনায়। সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে করেছিলাম সেই জামিনী যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। যা বলছিলেন। হ্যাঁ, ওই যে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। আপনার এই বিখ্যাত গানটি সম্পর্কে যদি কিছু বলেন। আপনারা সাংবাদিক, আমার এই সামান্য গানটিকে আপনার কাছে এত ভালো লেগেছে। আসলে গানটি বিয়োগান্ত। একটা দুঃখজনক ঘটনার পর গানটি রচনা করেছিলাম। শুনেছি আপনার স্ত্রী গত হলে আপনি এক আসরে তাৎক্ষণিকভাবে গানটি রচনা করে গেয়েছিলেন। অনেকেই তাই মনে করেন, আসলে তা নয়। অবশ্য গানটি অনুরূপ ঘটনার পরিপ্রেক্ষিতে রচনা করেছিলাম। বীণাপাণির মৃত্যুর পর তার শয্যা পাশে বসে গানটি গেয়েছিলাম। গানটি এত জনপ্রিয়তার কারণ কি? আমি মনে করি সৃষ্টির মূল উদ্দেশ্য বিরহ। বিরহ অনুভূতির জন্য সৃষ্টি, অর্থাৎ স্রষ্টা নিজের আত্মার সমীক্ষা করবার জন্য মনে করলেন তিনি সৃষ্টি করলেন। এজন্য মানবাত্মা চিরবিরহী। যখন তার বিরাট আত্মাকে ত্যাগ করে মানবাত্মায় পরিবর্তিত হয়ে মর্তে নামলেন, সেদিন থেকেই বিরহ। এজন্য রবি ঠাকুর বলেছেন, কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, আজকে নয়। বিরহজনিত গানে মানুষ মুগ্ধ হন, তাই হয়তো গানটি এত জনপ্রিয়তা পেয়েছে। গান করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতায় পড়েছেন কি? প্রতিবন্ধকতা বলতে সামাজিক কুসংস্কারে পড়েছি। ব্রাহ্মণ বাড়িতে খেয়ে পাতা ফেলতে হবে, কাঁসার গ্লাসের পরিবর্তে তামার গ্লাসের জল খাওয়া, এইসব আর কি। এ তো সামাজিক কুসংস্কার। তা এসব জায়গায় গান করেছেন? হ্যাঁ, করেছি। কবি গানে যখন বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন তত্ত্ব কথা বলেছি,
তখন সকল ধর্মের মানুষ সারা রাত জেগে আমার গান শুনেছেন। আপনি তো বেদ, কোরআন, বাইবেল, ত্রিপিটক সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। সব ধর্মের উপর এত দক্ষতা অর্জন কিভাবে সম্ভব? ইচ্ছে থাকলে সবই সম্ভব। প্রতিদিন চর্চা করলে যে কেউ ওই বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে পারেন। গান ছাড়া অন্য কিছুর উপর আপনার লোভ নেই কেন? লোভ, কামনা, বাসনা ইত্যাদি মানুষকে ধ্বংস করে। আমরা জানি আপনি অনেককে দীক্ষা দিয়েছেন। আপনার শিষ্যদের মধ্যে কার কার নাম বলবেন? হ্যাঁ, বলতে গেলে ডাক্তার রণজিৎ বিশ্বাস, বিনয় বিশ্বাস, দীনবন্ধু সরকার, সুমন্ত বৈরাগী, পলাশ বিশ্বাস, নিখিল বিশ্বাসের নাম খুব মনে পড়ে। ওরা এখন ভালোই গাইছে। আপনার রচিত গান যখন রেডিও টিভিতে বাজে তখন আপনার কেমন লাগে? সকল প্রাপ্তি আনন্দের। আমরা জেনেছি নোয়াপাড়ায় গিয়ে আপনি যখন অসুস্থ হয়েছিলেন তখন ডাক্তার রণজিৎ নামে আপনার এক শিষ্য আপনাকে সেবা শুশ্রূষা করেছিলেন। রণজিৎ না থাকলে আমার কি হতো তা ঈশ্বরই জানেন। 6 মাস তার বাড়িতে রেখে অতি আপনজনের মতো তিনি সেবা যত্ন করেছেন। তার প্রতি আমি কৃতজ্ঞ। শুনেছি আমাদের শিল্পী SM সুলতানের সাথে আপনার গভীর সম্পর্ক ছিল। তার সম্পর্কে যদি কিছু বলেন। তার বাশিষ্য শোনা এবং ছবি আঁকা দেখতে মাঝে মধ্যে আমি যেতাম। আমার আসরে সেও গান শুনতে আসতো। আজ যদি একটা গান শোনাতে বলি, আপনি কোন গানটি শোনাবেন? গান শুনবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনুন। আমরা বহু নামে ধরা ধামে কত রকমের ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি? কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান, কেহ খুদা, কেহ জিহুদা, কেউ কয় পাতিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, বুলবুলা টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি? আমরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি? শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। বার্ধক্য এসে কত কথাই না মনে পড়ছে। ছোটবেলার সেই দুরন্তপনা, গাছে ওঠা, নদীতে মাছ ধরা, সাঁতরিয়ে নদী পার হওয়া, ঘুড়ি উড়ানো, হাডুডু ফুটবল খেলা, আরও কত কি। তারপর গানের জগতে প্রবেশ করলাম। কলকাতায় অ্যালবার্ট হলে গান গাওয়া, কলকাতা ভাষা পরিষদ হলে সম্বর্ধনা প্রদান, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আব্বাস উদ্দিন, গোলাম মোস্তফা, মনোহর গুরুদেব, রাজেন দাদা, নিশিকান্ত, লাল মিয়া, মহিম, নকুল, রসিক, মানিক, কালীপদ, রণজিৎ, বিনয়, এদের কথা খুব মনে পড়ছে। বরিশালের বড়মগরা গ্রামের শশীভূষণ পাণ্ডে মহাশয়ের মেয়ে বীণাপাণিকে ভালোবেসে বিয়ে করি।
দেখতে দেখতে মেয়ে বুলবুলি, ছেলে কাজল ও বাদল বড় হয়ে গেল। বিনার কত স্মৃতি না আজ মনে পড়ছে। আমি আমি বিনাকে ভালোবাসি, কিন্তু কিন্তু কীভাবে যে কথাটা বলি, সে যদি আমাকে ভালো না বাসে তাহলে? তুমি স্কুলের পাশে দাঁড়িয়ে কি করছো কবি? না না, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। এমনি? কথাটা যে কী করে বলি। কি হলো, চুপ করে আছো যে? যদি বলি বিয়ে মানে তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমি কি এমন কথা বললাম যে তুমি হাসছো? বারে, হাসবো না আবার? আমরা পাশাপাশি বাড়িতে থাকি, সারাদিন দুজনের দেখা হয়, কথা হয়, তারপরও তুমি আমাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছো। সব কথা কি বাড়িতে বলা যায় বিনা? কি কথা বলবি কবি, যা বলার জন্য স্কুলের পাশে আমাকে নির্জনে আসতে হলো? আমি আমি তোমাকে ভালোবাসি বিনা, সত্যি বিনা, আমি তোমাকে ভালোবাসি। আমিও আমিও তোমাকে ভালোবাসি কবি। বিনা, কবি। তারপর সে লজ্জা পেয়ে স্কুলে চলে গেল। বাড়িতে গোপনে দুজনের প্রেমালাপ করলাম। কখন মাঠের ধারে, কখনো নির্জনে বসে গল্প করেছি। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব বিনা? বিয়েটা করলেই হয়। তোমার বাবাকে বলো। পাগল হয়েছ? নিজের বিয়ের কথা নিজেই বলবো বাবাকে? তাহলে বিয়েটা হবে কিভাবে? উপায় বের করো। বিনা, হুম, আমাদের সম্পর্কের কথা বৌদিকে বললে হয় না? বৌদিকে? ও বাবা, বৌদি যা রাগী। তুমি বলতে না পারো, বৌদিকে আমি বলবো। ঠিক আছে, আমি বৌদিকে বলবো। দেখেছ, এই পড়ন্ত বিকেলে সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে, রক্তিম আভায় সারা বিকেল ভরে গেছে। সে আভা তোমার মুখের উপর পড়ে কি অপরূপী না দেখাচ্ছে তোমাকে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। এই মধুময় মুহূর্তে তোমার কণ্ঠে একটা গান শুনতে ইচ্ছে করছে বিনা। হাসছো যে? বারে বাহ, হাসবো না? তুমি হচ্ছ একজন বড় মাপের গায়ক, যার গানে মানুষ মাতোয়ারা হয়ে যায়। তাকে গান শোনাবো আমি? বিনা, আমি তো অন্যদের গান শোনাই, আজ তুমি আমাকে শোনাবে। সত্যি শোনাতে হবে? হ্যাঁ, শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ও কি বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন হাসিবেন বন্ধু কয়া রে, ও কিও বন্ধু কাজলে ভ্রমরারে, কোন দিন হাসিবেন বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও, ঘাড়ির গামছা থুয়া যাও রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন হাসিবেন বন্ধু কয়া রে। বাহ, অপূর্ব, চমৎকার গিয়েছো। এখন চলো, সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যেতে হবে। আমাকে বাড়িতে না দেখতে পেলে খুঁজতে বেরোবে। ভালোই তো লাগছিল, এখনই চলে যাবে? এখনই চলে যাব।
শশীভূষণ পাণ্ডে আর তার ছেলেরা যখন লাঠি নিয়ে বের হবে তখন বুঝিয়ে দেবে প্রেম কত প্রকার ও কি কি। প্রেমে এত বাধা কেন বলতে পারবি না? বাধা আছে বলেই তো প্রেম এত সুন্দর হয়। জানবি না, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে। তুমি যখন গান করতে তখন আমার মনে হতো তোমার বুকে মাথা রেখে আমি যদি সারা জীবনে গান শুনতে পারতাম। তোমার সুশ্রী মুখ দেখে মাঝে মাঝে স্বপ্নের জগতে হারিয়ে যেতাম। মনে হতো এখনই তোমাকে বলি আমি তোমাকে ভালোবাসি। বলতে পারতে? আমি কি জানতাম বীণাপাণি পাণ্ডে আমাকেই ভালোবাসে? প্রস্তাব দিয়ে দেখতে। যদি রাজি না হতে তখন? পাণ্ডে বাড়ি থেকে বিদায়, অনেক দেরি হয়েছে। চলো চলো চলো, এখন চলো। হ্যাঁ চলো চলো যাই। বীণাকে বিয়ে করে ঘরে আনলাম। ফুলসজ্জার রাতে কত কথা হয়েছিল তার সাথে। বীণা, বলো। এমন মধুময় রাতে দূরে থাকলে কি চলে? এই তো কাছেই আছি। আরো আরো কাছে এসো। এই ঘরে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই, তারপরও এভাবে ঘুমটা টেনে বসে থাকবে? বারে লজ্জা করে না বুঝি? আজ লজ্জা করলে চলবে? বীণা, আমাদের ছেলে হলে কি নাম রাখবে তার? ছেলে হবে না, মেয়ে হবে। মেয়ে? মেয়ে গো মেয়ে, তাও একটা না, দুটো মেয়ে হবে। বেশ, মেয়ে হলে তার কি নাম রাখবে? তুমি বলো। না, তুমি বলো। না, তুমি বলো না। না, তুমিই বলো। আচ্ছা, একজনের নাম বুলবুলি, বুলবুলি, অন্যজনের নাম মঞ্জুরি। খুব ভালো হয়েছে বুলবুলির মা। ঠিক বলেছো তো মঞ্জুরির বাবা। বিনাশের প্রাণ খোলা হাসি আজ আমার কানে বাজে। কি মোহনীয় না ছিল সেই হাসিটা। দাম্পত্য জীবন ভালোই কাটছিল। ঘর আলো করে জন্ম নিল দুই মেয়ে, বুলবুলি আর মঞ্জুরি। ছোটবেলা মঞ্জুরি মারা গেল। মেয়ের মৃত্যুতে বীণাপাণি ভেঙে পড়ল। তারপর দেখা দিল মরার পরে খাড়ার আঘাত। যক্ষা রোগে আক্রান্ত হলো বীণাপাণি। আমি আর বাঁচব না গো কবি। ও কথা বলো না বীণা। চিকিৎসা করালে নিশ্চয়ই তুমি সেরে উঠবে। কবি, মিথ্যা সান্ত্বনা দিও না কবি। না বীণা। যক্ষা এমনই এক রোগ যা সহজে ভালো হবার নয়। বীণা, বীণা, এই দেখো মুখ দিয়ে কেমন চাপ চাপ রক্ত উঠছে। কবি, একটু জল। হ্যাঁ দিচ্ছি। এই নাও জল। তুমি ছাড়া আমিও বাঁচবো না বীণা। তোমার অনুপ্রেরণায় আমি এত দূর আসতে পেরেছি। তুমি ছাড়া তোমার কবির জীবন যে অন্ধকার। কবি, হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। তাহলে আমাকে কথা দাও। আমার মেয়ে বুলবুলিকে দেখবে, ওকে কষ্ট দেবে না? হ্যাঁ, কথা দিলাম, দেখবো। ওকে মানুষ করার জন্য
আরেকটা বিয়ে করবে? না 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 বিনা, না। তুমি ছাড়া অন্য কাউকে জীবন সঙ্গিনী হিসাবে আমি ভাবতে পারি না বিনা, পারি না। তার মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। বিনা 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 ও ও, বুকটা ব্যথা বিনা ভেঙে যাচ্ছে। বিনা দম বন্ধ হয়ে আসছে। বিনা বিনা কথা দাও, বিনা কথা দাও কবি। হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। কবি বলো। ওই গানটা একটু শোনাবে কবি? কোন গানটা বিনা? কেন কেন ওই ওই গানটা? এই পৃথিবী যেমন আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই শোনাবো। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার শিহরে বসে গানটা শোনাচ্ছি। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে যে নগদতল তাগিদি পত্র করে নেমে আসবে যবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেদিন আমার মহাভূমি বুঝিবে দুই পাড়া পড়শি প্রতিবেশী সেদিন পাবে কি সেদিন আমি যে এই পৃথিবীর লোক ওরে ভুলে রবে সবে, সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কবি বিনা বিনা কবি কবি তো তো বলো। তোমার হাত দুটো দেবে? এই তো আমার হাত, না ধরো ধরো। কবি বলো। যদি যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও। বিনা 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 এমন করে বলো না, বিনা এমন করে বলো না। ভগবান একই বিনা কথা বলছে না কেন? বিনা বিনা নিশিকান্ত বিনা কথা বলছে না। বিনা বিনা বৌদি বৌদি কথা বলো বৌদি, কথা বলো আমার বিনার বৌদি। কথা বলবে না নিশিকান্ত, বিনার কথা বলবে না। দাদা দাদা নিশিকান্ত দাদা আমি যে বড় একা হয়ে গেলাম নিশিকান্ত, দাদা আমি যে বড় একা হয়ে গেলাম। দাদা না দাদা না, একা হবে কেন দাদা? তোমার মেয়ে বুলবুলি আছে, আমি আছি, আর আছে
আর আছে তোমার অগণিত ভক্ত শ্রোতা যারা তোমাকে ভালোবাসে দাদা, যারা তোমাকে ভালোবাসে। সে আমাকে এইভাবে ছেড়ে যাবে আমাকে বুঝতে পারিনি নিশিকান্ত। আমাকে বুঝতে পারিনি। নিশিকান্ত। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। ওরে সে কি আমায় ভুলিবে কখনে, একদিন ভাবি নাই মনে। খেলতো পাখি সোনারি খাঁচায়, কত কি বলি তো আমায়, বসিরূপা